আচ্ছা, আপনারা কি কখনো ভ্যাম্পায়ারের নাম শুনেছেন? আমরা সকলেই জানি একটি ভ্যাম্পায়ার মানুষের রক্ত খায়। কিন্তু যদি এমনটা হয় যে একটা ভ্যাম্পায়ার একজন মানুষের মায়ায় পড়ে যায়, তখন কি হবে? তাহলে চলুন আর কোনো স্পয়লার না দিয়ে আমরা সরাসরি গল্পে চলে যাই। ঢাকা ইউনিভার্সিটির থার্ড ইয়ারের স্টুডেন্ট তানহা। সে একটি নতুন ফ্ল্যাটে উঠেছে তার বান্ধবীর সাথে। তার বান্ধবীর নাম হলো রিমি। ফ্ল্যাটটা বেশ শান্ত, বারান্দা থেকে মেট্রো লাইন দেখা যায়। আর পাশের ফ্ল্যাটটা তারা ভেবেছিল হয়তোবা ফাঁকা। রাত তখন 8টা। তানহা সবকিছু গোছগাছ করে যখন বারান্দায় এসেছে কাপড় শুকানোর জন্য, ঠিক তখনই সে দেয়ালের পাশে কিছু একটা তো হোঁচট খায়। ঠিক তখনই কেউ পাশের বারান্দা থেকে বলে ওঠে, তোমার কাপড়গুলো প্রায় আমার জানালার সামনে উড়ে আসছে, একটু সাবধানে রেখো। আমার শার্টটাও কিন্তু তোমার কাপড়গুলোর সাথে লেগে নষ্ট হয়ে গেছে। তানহা তখন চমকে ওঠে। ও উঠে দেখে এক লোক দাঁড়িয়ে আছে পাশের বারান্দায়, অন্ধকারে স্পষ্ট না, চোখ দুটো গভীর। তানহা তখন রেগে গিয়ে বলে, আপনি কে? আর আপনি কাপড় দেখে এত বিশ্লেষণ করছেন কেন? লোকটা তখন হালকা হেসে বলে, তোমার পাশের ফ্ল্যাটে আমি থাকি। এমনিতে যদি শব্দ কম করো তাহলে ভালো হয়। আর হ্যাঁ, শার্টটা ফেরত চাই না, তোমার কাছেই রেখে দাও। তানহা তখন রেগে গিয়ে বলে, আচ্ছা আপনার কি কোনো কাজ নেই, তাই অন্যের জামা নিয়ে গল্প বানান? আপনি কি পিয়ন নাকি কবি? লোকটা আর কোনো উত্তর দেয় না। উত্তর না দিয়ে সে হেঁটে চলে যায় নিজের ফ্ল্যাটে। সে ওই লোকটাকে গালি দিতে দিতে নিজের ফ্ল্যাটে চলে যায়। পরের দিন তাদের নতুন কোর্সের প্রথম ক্লাস। সবাই বসে আছে। তানহা কিছু একটা লিখছিল। হঠাৎ দরজা দিয়ে ঢোকে প্রফেসর মোহাম্মদ রাফসান আহমেদ, তাদের ভার্সিটির নতুন লেকচারার। রাফসান আহমেদ একেবারে সুটেড বুটেড হয়ে এসেছে। তার চোখে হালকা ক্লান্তি, হাতে এক গাদা বই। নতুন প্রফেসরকে দেখে তানহার মুখ শুকিয়ে যায়। এই লোকটাই তো। কিন্তু রাফসান তাকে একবারও চেয়ে দেখে না। তানহা হালকা ভেবাচেকে খায়। রাফসান ক্লাসের শুরুতেই সবাইকে বলে, এই কোর্সে কথা কম, পড়া বেশি হবে। আর যারা মনে করেন প্রশ্ন করে বাঁচবেন তারা চিন্তা বাদ দিন। এবং কেউ যদি মনে করেন আমি আপনাদের বান্ধবীদের মতো হাসাবো, তাহলে ভুল ভাবছেন। তানহা তখন নিচু স্বরে রিমিকে বলে, এই মানুষটা হলো অ্যাটিটিউডের একটা ভরা মুখ। কালকে রাতেও আমার কোনো কথার উত্তর না দিয়ে নিজের ফ্ল্যাটে সুন্দর করে চলে গেছিল। রাফসান তখন হঠাৎ করে তানহার দিকে তাকিয়ে বলে, এই যে মিস তানহা, মনে হয় আপনি ইতিমধ্যে ক্লাসের পরিবেশটা বোঝেননি। যদি বুঝতেন নিচু স্বরে না, মুখ বুজে লিখতেন। সবাই হেসে ফেলে আর তানহা লজ্জায় পড়ে যায়, কিন্তু তার চোখে মুখে রাগ আর আগুন। ভার্সিটি থেকে ফেরার পথে তানহার মোবাইলটা অ্যাপার্টমেন্টের নিচেই পড়ে যায়। ও তখন সেটা খেয়ালও করেনি। বাসার গেটের সামনে দুইজন ছেলেকে ঘোরাঘুরি করতে দেখে ও একটু অস্বস্তিতে পড়ে যায়, তাই সে মাথা নিচু করে অ্যাপার্টমেন্টে চলে আসে। রাত তখন 9:30। দরজায় কলিং বেল। তানহা দরজা খুলে দেখে রাফসান দাঁড়িয়ে আছে। চেহারায় সেই ঠান্ডা ভাব, হাতে তানহার মোবাইলটা। রাফসান তখন বলে, তোমার ডিভাইসটা নিচে পড়েছিল, আমি আর আশেপাশে কাউকে দেখছিলাম না, তো ভাবলাম হারিয়ে গেলে তো আবার আমার নামেই দোষ পড়বে। তানহা তখন ব্রুকুচকে বলে, আপনি এত রাতে নিচে গেলেন কেন? আপনি তো সাধারণত নিজেকে হিমালয় মনে করেন। রাফসান তখন ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, মাঝে মাঝে হিমালয়ের নিচেও মেঘ নামে। তুমি ফোন না ফেললে আমাকেও নিচে নামতে হতো না। তানহা চুপ মেরে দাঁড়িয়ে থাকে। রাফসান চলে যেতে নাই। চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে, নিচে দেখলাম কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে। ঘুমানোর সময় দরজার লকটা চেক করে নিও। এই বলে সে নিজের ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে দেয়। তানহা দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে, মুখে রাগ, কিন্তু বুকের ভেতর হালকা কাঁপুনি। রিমি তখন এসে বলে, এটা কে ছিল রে? পাশের ফ্ল্যাটের ওই মামা? তানহা তখন বলে, উনি মামা না, উনি একটা রহস্য। তারপর তানহা নিজের রুমে চলে যায়। পরের দিন তানহা ক্লাসে যায়, কিন্তু রাফসান আজও তাকে ফিরে দেখে না। ক্লাস শেষে তানহা ফাঁকা করিডোরে রাফসানের সামনে পড়ে। তখন তানহা বলে, সরি, আপনাকে ফোন ফেরত দেওয়ার জন্য থ্যাঙ্কস বলা হয়নি। তখন রাফসান বলে, ধন্যবাদ আমার চাই না, তোমার কাছ থেকে আমি কিছুই নেব না। তখন তানহা বলে, মানে? রাফসান তখন বলে, হেল্প করিনি, হিসেব মিটিয়ে দিলাম। এই বলে রাফসান তখন সেই জায়গা ত্যাগ করে। তানহাও আর সেখানে বেশিক্ষণ দাঁড়ায় না। সে মনে মনে রাফসানকে ইচ্ছা মতো বাংলা গালি দিতে দিতে নিজের বাসায় চলে যায়। বাসায় এসে টিভি অন করার পর সে দেখতে পায় টিভিতে ছোট হেডলাইন, তৃতীয়বারের মতো রাতে রক্তশূন্য দেহ উদ্ধার, পুলিশ বলছে কোনো বন্য প্রাণী। রাতে রিমি খবরটা তানহাকে বলে। রিমি তখন বলে, তুই শুনেছিস, এই এলাকায় কেউ একা রাতে বেরোলে গায়েব হয়ে যায়, লোকের মধ্যে ভ্যাম্পায়ার। আমি তো সেটা নেটে পড়লাম, কোনো এক ছায়ামূর্তিতে দেখা গেছে। তানহা তখন হেসে বলে, আমার আম্মা হলে বলতো মোবাইল ছেড়ে কোরআন পড়। এসব গুজব তুই বিশ্বাস করিস? হাস্যকর। রিমি তখন বলে, আরে এসব গল্প হলেও ভয় লাগে। এই দেখ,
3টে কেসেই রাত 1টার পরে ঘটেছে, একটাও সিসি ক্যামেরায় ধরা যায়নি। তানহা তখন এসব পাত্তা না দিলেও মাথায় কিছু একটা খচখচ করে। তানহা তখন রিমির কথা পাত্তা না দিয়ে সে বারান্দায় চলে যায় কাপড়গুলো আনতে। কাপড় টানতে টানতে হঠাৎ করে এসে দেখতে পায় তার সাদা ওড়নাটা পাশের বারান্দায় উড়ে চলে গেছে। তানহা তখন চিৎকার দিয়ে বারান্দায় বসে থাকা রাফসানকে বলে, আমার ওড়নাটা দেন, ওটা ছাড়া কালকে আমি ক্লাসে ঢুকতে পারবো না। রাফসান তখন হাতের বইটা রেখে ওর ওড়নাটা দিতে দিতে বলে, তোমার কাপড়গুলো বড্ড স্বাধীনচেতা, ওদেরকে শৃঙ্খলা শেখাও। তানহা তখন বলে, আপনার কথায় আমি কোনো যুক্তি খুঁজে পেলাম না। তখন রাফসান বলে, আমার কথায় যুক্তি খুঁজে না পেলে শোনার দরকার নেই। তানহা ধন্যবাদ দেওয়ার আগে রাফসান তার বইটা হাতে নিয়ে ফ্ল্যাটে চলে যায়। তানহাকে আবার ইগনোর করার কারণে তানহা আরো রেগে যায়। সে রেগে মেগে কাপড়গুলো নিয়ে নিজের ঘরে চলে আসে। তখন রিমি টেবিলে খাবার বাড়ছিল। তানহার রাগ দেখে রিমি বলে, কি রে, এত রেগে আছিস কেন? তখন তানহা বলে, ওই লোকটাকে জন্মের পর মনে হয় ওর মুখে মধু দেওয়া হয়নি, সেই জন্য এরকম তেতো আর তেতোর মতো আচরণ করে। তখন রিমি বলে, কোন লোকটা? তানহা বলে, কেউ না। পরদিন তাদের ক্লাসে ঘোষণা করা হয় রাতে 9টার পর কেউ যেন ক্যাম্পাসে না থাকে। তার মানে গুজবটা এখন ক্যাম্পাসেও ছড়াচ্ছে। সেদিন তানহা ডিপার্টমেন্টের লাইব্রেরি থেকে বেরিয়ে দেখে রাফসান দাঁড়িয়ে আছে করিডোরে। তখন রাফসান তানহাকে বলে, তুমি কি বুঝতে পারো না নাকি না বোঝার ভান করো? তানহা বলে, মানে? তখন রাফসান বলে, সবাই চলে গেছে, তুমি এখানে একা কেন এই ফ্লোরে? তানহা তখন রাফসানকে বলে, আপনি কি এখন সবাইকে পাহারা দিচ্ছেন? তখন রাফসান বলে, না, শুধু কিছু মানুষ নিজের ভালোটা বোঝে না, তাই তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তানহা তখন চুপ হয়ে যায়। তার মনে হয় রাফসান সবকিছুই জানে, এমনকি গুজবের ব্যাপারে হয়তো বা রাফসান কিছু জানে। তানহা তখন বেশি কথা না বাড়িয়ে সে সেখান থেকে চলে যায়। পরের দিন তানহার একজন ক্লাসমেট এসে বলে, গতকাল রাতে আমাকে কেউ অনুসরণ করছিল। আমি জানি ও কোনো মানুষ ছিল না। সবাই ভয় পেয়ে যায়। রিমি তানহার পাশে এসে বলে, তুই দেখেছিস? এবার বল, আসলেই রক্তচোষা কিছু একটা আছে? তখন ওই ক্লাসমেটটা বলে, না, আমি জানি না। তানহা তখন চুপ করে তাদের কথাগুলো শুনে। হঠাৎ করে তানহার চোখ পড়ে পাশের দরজায় দাঁড়িয়ে থাকা রাফসানের দিকে। রাফসান এক দৃষ্টিতে তানহার সেই ক্লাসমেটটাকে দেখছে, চোখে এক অদ্ভুত ভয়াবহ ঠান্ডার দৃষ্টি। মুহূর্তের মধ্যেই তানহার বুক ধক করে কেঁপে ওঠে। এই চোখটা, একদিন রাতে বাজ পড়ার আলোয় ও এরকম একটা চোখ দেখেছিল পাশের বারান্দায়। সেদিন রাতে তানহার ঘুমাতে পারছে না, জানালার পাশে বসে ফোনে গুগল করছে, ভ্যাম্পায়ার চিনতে গেলে কি কি বুঝতে হবে। তালিকায় আসে রাতে অকারণে উধাও হয়ে যাওয়া, চোখে অস্বাভাবিক জলজল ভাব, আয়নায় না দেখা যাওয়া, মানুষের কাছ থেকে ঘেঁষে অদ্ভুত নিরাসক্ত আচরণ। তানহার মাথায় তখন রাফসানের চেহারা ভাসতে থাকে, সেই ঠান্ডা দৃষ্টি, অদ্ভুত সময়সীমায় দেখা যাওয়া, কেউ তার ঠিক মতো কিছুই জানে না। সেদিন এসব ভাবতে ভাবতেই তানহা ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্লাস শেষে রিমির সাথে কফি শপে যাচ্ছিল তানহা। সামনে একটা কুকুর হঠাৎ করে পেছনে দাঁড়িয়ে থাকা কাউকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। তানহা পেছন ঘুরে দেখতে পায় পেছনে রাফসান দাঁড়িয়ে আছে। কুকুরটা রাফসানের দিকেই গর্জে উঠেছে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তানহা এক দৃষ্টিতে রাফসানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, সব মিলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বিশ্বাস করতে চাই না। ও যদি সত্যি, তাহলে আমি কেন তাকে ভয় পাই না? পরদিন তানহা বাজার করে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ওর ফোনটাও বন্ধ হয়ে গেছে, লাইট পোস্ট গুলোও কাজ করছে না, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সে ছোট একটা শর্টকাট গলি দিয়ে হাঁটছে। হঠাৎ সে সামনে দেখতে পায় একটা ছায়া। ঠিক তখনই একটা হাত এসে ওর কাঁধে পড়ে। তানহা চমকে ঘুরে দেখে রাফসান। তানহা তখন অবাক হয়ে বলে, আপনি আপনি এখানে কি করছেন? তখন রাফসা ঠান্ডা কণ্ঠে বলে, তোমাকে এখানে একা দেখেও চলে যাওয়ার সাহস পাইনি। তখন তানহা বলে, আমি একা থাকলে আপনি কোথা থেকে চলে আসেন? রাফসান বলে, হয়তো বা এটা কাকতালীয়। সেদিন রাফসান আর তানহা একসাথেই বাসায় চলে আসে। পরদিন ক্যাম্পাসে একজন ছাত্রী হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলে, তার গলায় ক্ষত। আবার সবাই বলা বলি করছে সে ভ্যাম্পায়ারের কথা, কিন্তু সিসি ক্যামেরায় কিচ্ছু ধরা পড়েনি। তানহা গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। রিমি তখন তানহাকে বলে, তুই ভয় পাচ্ছিস না? সবাই তো বলছে ওটা সত্যি, হয়তো আমাদের ভেতরে কেউ আছে ভ্যাম্পায়ার হিসেবে। তানহা তখন বলে, যদিও থাকে, সব ভয়ঙ্কর লোক কি খারাপ হয়? সব রক্তচোষা কি হিংস্র হয়? রিমি তখন হতবাক হয়ে বলে, তুই এসব কি বলছিস? তানহা চুপ করে আছে, কারণ সে এখন নিজের মনকেই সন্দেহ করছে। তানহা তখন মনে মনে আওড়াতে থাকে, আমি কি সত্যি ওর পক্ষ নিয়ে কথা বলছি? ও যদি সত্যিই ছায়া হয়, তাহলে আমার কেন কোনো ক্ষতি করছে না?
সেদিন রাতে তানহা ছাদে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে পেছন থেকে রাফসানের গলা। বৃষ্টি দেখতে ভালো লাগে? ভালো লাগে না, তবে কেউ পাশে থাকলে ভয়ও লাগে না, তানহার উত্তর। রাফসান তখন বলে, তুমি ভয় পাও? তানহা বলে, সবাই ভয় পায়, কিন্তু কিছু ভয় মানুষ চায় না কেটে যাক। রাফসান কিছু বলে না। দুজনে ছাদে দেয়ালের দুপাশে দাঁড়িয়ে আছে, মাঝখানে প্রায় 5 থেকে 6 ফুটের দূরত্ব। রাফসান তখন আবার জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাও? তানহা আবার ধীরে ধীরে বলে, সবাই ভয় পায়, কিন্তু কিছু ভয় এমন থাকে যা মানুষ নিজেরই কাছে লুকিয়ে রাখে। রাফসান তার চোখে হালকা কৌতূহল নিয়ে বলল, তুমি কি সেই সব ভয়গুলোর মধ্যে আছো? তানহার গলার শব্দ কমে গেল। হয়তো। আজকের এই গল্পটি এই পর্যন্তই। গল্পের পরবর্তী পার্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। গল্পের পরবর্তী পার্টে আমরা দেখবো রাফসান কি সত্যিই ভ্যাম্পায়ার, নাকি তানহার সন্দেহটা ভুল। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।